5টি কেদারের এই তৃতীয় কেদার হচ্ছে তুঙ্গনাথ। ওয়ার্ল্ডের হাইয়েস্ট টেম্পল হচ্ছে এই তুঙ্গনাথ টেম্পল। এই মন্দিরটি প্রায় 1000 বছর পুরনো। এই হচ্ছে ভবিষ্য কেদারের মন্দির। এই হচ্ছে অমর কল্পবৃক্ষ। আজ ডিসেম্বরের 13 তারিখ। আমরা করতে চলেছি তুঙ্গনাথ ট্রেক। এখন বাজে ভোর 4:05। তো আমরা এখন যাত্রা শুরু করলাম। এই তুঙ্গনাথের গেট, আমরা এখান থেকে যাত্রা শুরু করে দিলাম। বলো বাবা তুঙ্গনাথ কি জয়, বলো বাবা তুঙ্গনাথ কি জয়, বলো বাবা তুঙ্গনাথ কি জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। যাত্রা তো শুরু করে দিয়েছি। পুরো অন্ধকার, আর আকাশে কিন্তু পুরো ঝলমলে তারা। জানি না দেখা যাচ্ছে কি না। মিনিট 5 হাঁটার পর এখানে এন্ট্রি করতে হলো পার পারসন 200 টাকা করে। এখানে এই অফিসের ভিতরে এন্ট্রি করা হচ্ছে। 5 মিনিট মতো হেঁটে আসার পরেই এখানে 200 টাকা করে এন্ট্রি ফি করতে হলো। পার হেড 200 টাকা। স্টুডেন্ট বয়দের 100 টাকা। আর স্টুডেন্ট বয়দের, যারা স্টুডেন্ট তাদের জন্য 100 টাকা। তো আমাদের 3 জনের মোট 500 টাকা। আমাদের বড়দের 2 জনের 200 200 400, আর আমার ছেলের জন্য 100 টাকা। তো একজন ট্রেক করে ফিরে এলো, রাত 2টোর সময় গিয়েছিল। এখন বাজে 4:10, উনি নেমে চলে এলেন। অন্ধকার, কিছু তো দেখা যাচ্ছে না। প্রচণ্ড খাড়াই রাস্তা। আর দেখা যাক কতক্ষণ সময় লাগে পৌঁছাতে। অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে না। এখন আর ভিডিও বানাচ্ছি না, লাইট হোক, ফেরার পথে সব ভিউ দেখাবো। প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো হাঁটা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে কটা? 5:23। এখন বাজে 5:45। প্রায় অনেকটাই উঠে এসেছি। হাফের বেশি মনে হচ্ছে উঠে এসেছি, বুঝতে পারছি না। জান্নাতের পিক দেখা যাচ্ছে। আর এই উপরে যে আলোটা জ্বলছে, এটাই সম্ভবত তুঙ্গনাথ। আর উপরের এই লাইটটা জ্বলছে, যেটা সম্ভবত চন্দ্রশিলা। আমরা এখন এসে গেছি এখানে গণেশজির মন্দির। আর একটু উপরে উঠলেই তুঙ্গনাথ। 6:30 বাজে সকাল, আর ভোরের আলো ফুটছে আস্তে আস্তে। আর এই মন্দিরের থেকে কিছুটা নিচে আছি আমরা। এই সুন্দর ভিউ লাগছে। আর এই খাড়াই রাস্তা। এখন বাজে 6:35। আমরা প্রায় এসে গেছি বাবা তুঙ্গনাথ মন্দিরের কাছে। এই যে এই আমার মাথার উপরে বাবা তুঙ্গনাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এইভাবে এই রাস্তাটা দিয়ে গিয়ে, এইভাবে গিয়েই এইখানে মন্দিরটা। গোটা রাস্তাটাই কিন্তু কোথাও টয়লেট দেখলাম না। এই মন্দিরের 500 মিটার নিচে এইখানে দেখতে পাচ্ছি একটা টয়লেটের বোর্ডিং দেওয়া রয়েছে, যেখানে টয়লেট করার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা বন্ধ না খোলা বুঝতে পারছি না। আর এই রাস্তা দিয়ে এইভাবে গেলেই মন্দির। আর এদিক থেকে আমরা উঠে এলাম এই ঢাল রাস্তা। আর এই পাহাড়ের ভিউ। এখানে দোকানপাটগুলো কিন্তু সব বন্ধ। এখানে একটি কুণ্ড রয়েছে। এই কুণ্ডটির নাম হচ্ছে আকাশকুণ্ড। মন্দির খোলা থাকলে অনেকেই এখানে স্নান করে মন্দিরে পুজো দিতে যান। মন্দির খোলা থাকলে কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। পুরো রাস্তাটাই খাড়াই রাস্তা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও সমান রাস্তা নেই। সম্পূর্ণ রাস্তাটা খাড়াই রাস্তা। 6:45 বাজে।
চলে এসেছি একদম মন্দিরের সামনে। এই আমার পেছনে দেখছেন চন্দ্রশিলা যাওয়ার রাস্তা, ওদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা চন্দ্রশিলার দিকে। এটা 1 কিলোমিটার। আর এই চোপটা থেকে তুঙ্গনাথ পর্যন্ত ট্রেক করে এলাম, যেটা সেই রাস্তাটা বলছে 3.5 কিলোমিটার। আর এই বাবার মন্দির এখন বন্ধ রয়েছে। এই হচ্ছে তুঙ্গনাথ বাবার মন্দির। আর এই তুঙ্গনাথ মন্দির থেকে সকালবেলার এমন সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, পুরো 360 ডিগ্রি ভিউ। চোপটা থেকে এই মন্দির 3.5 কিলোমিটার। আসতে আমাদের সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা, 2.25 ঘন্টার মতো সময় লেগেছে। যদিও আমরা হেঁটে বসে ভিডিও করে ফটো তুলতে তুলতে এসেছি, একটু তাড়াতাড়ি হাঁটলে আর একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব মন্দির হচ্ছে এই তুঙ্গনাথ মন্দির, প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত। শীতকালে মন্দির বন্ধ থাকলেও কিন্তু চোপটা থেকে তুঙ্গনাথ ট্রেক বহু মানুষ করে থাকেন। তার কারণ এই বরফে ঢাকা পাহাড় আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এখান থেকে যে মাউন্টেন পিকগুলি দেখা যায় তার মধ্যে কয়েকটি হলো চৌখাম্বা পিক, কেদার পিক, নীলকণ্ঠ পিক। এছাড়া অনেক পিক রয়েছে যেগুলো আমার নাম জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পঞ্চকেদারে তৃতীয় কেদার হচ্ছে এই তুঙ্গনাথ মন্দির। প্রায় 1000 বছরেরও পুরনো এই মন্দিরটি। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত এখানে মন্দির খোলা থাকে, বাকি সময় কিন্তু এখানে মন্দির বন্ধ থাকে। তখন বাবা তুঙ্গনাথ 19 কিলোমিটার দূরে মূর্খমঠে পূজিত হন। মহাভারতে যুদ্ধের পর পঞ্চপাণ্ডবরা নিজের পাপ খণ্ডন করার জন্য শিবজির কাছে যান। শিবজি তখন ওনাদের উপর রুষ্ট থাকার কারণে দর্শন দিতে দেবেন না বলে নন্দী মহারাজের রূপ ধারণ করে হিমালয়ের পাদদেশে লুকিয়ে পড়েন। কিন্তু ভীম শিবজিকে চিনে ফেলেন এবং নন্দীকে ধরার চেষ্টা করেন। নন্দী তখন মাটিতে প্রবেশ করতে থাকেন, কিন্তু ভীম নন্দীর পিঠের কুঁচ ধরে ফেলেন। পরে 5 জায়গা থেকে বের হয়ে আসেন এবং পঞ্চকেদার রূপে পূজিত হন। এর মধ্যে প্রথম হলো কেদারনাথ, যেখানে পিঠের কুঁজ অবস্থিত। দ্বিতীয় কেদার হলো মধ্যমহেশ্বর, যেখানে নাভি আর পেট অবস্থিত। তৃতীয় কেদার হলো এই তুঙ্গনাথ, যেখানে হাত অর্থাৎ বাহু অবস্থিত। চতুর্থ হলো রুদ্রনাথ, যেখানে মুখ। পঞ্চম কেদার হলো কল্পেশ্বরনাথ, যেখানে শিবজির জটা অবস্থিত। এই বাবার মন্দির, আর এই হচ্ছে পুরো 360 ডিগ্রি ভিউ। অসাধারণ সকালবেলার আকাশ, আলোর ছটা ভীষণ সুন্দর। আর ওই উপরে হচ্ছে ওটা চন্দ্রশিলা। ওই পাহাড়ের মাথায় রোদ পড়েছে, পুরো গোল্ডেন হয়ে রয়েছে। এখানে কিছুক্ষণ বসে ফটো তুলে এবার একটু এগোচ্ছি চন্দ্রশিলার দিকে। 7টা 15 বাজে। দেখি চন্দ্রশিলা পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে। বেশ খাড়াই রাস্তা, আর এই সামনে যেতে হবে এখনো। চন্দ্রশিলার ধাপগুলো আরো খাড়াই, আপনাদের দেখাচ্ছি দেখুন শুধু। উফ, এইভাবে লাফিয়ে লাফিয়ে যেতে হচ্ছে। ত্রেতা যুগে রাবণকে রাম এখানে বধ করার পর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে বসে তপস্যা করেছিলেন। এই চন্দ্রশিলা থেকে সানরাইজের দৃশ্য কিন্তু খুবই মনোরম। ভোর হওয়ার আগেই বহু মানুষ কিন্তু এই চন্দ্রশিলাতে এসে উপস্থিত হন সানরাইজ দেখার জন্য। এখান থেকে হিমালয়ান মাউন্টেন রেঞ্জের 360 ডিগ্রি ভিউ খুব সুন্দর দেখা যায়। আমরা এখানে প্রায় 9:45 নাগাদ এসে পৌঁছেছিলাম। তখন অলরেডি সূর্য উদিত হয়ে গেছেন। তবে ভোরবেলার একটু ক্লিপিং এখানকার একটি দাদার থেকে আমি চেয়ে নিয়েছিলাম, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিও ক্লিপিংটি। এই নৈসর্গীয় দৃশ্য দেখার ভাগ্য এবারের মতো আমার হয়নি, তবে চেষ্টা করব এরপরে কখনো যদি যাই অবশ্যই নিজের চোখে এটি দেখার। বন্ধুরা, এই সানরাইজের দৃশ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কারা কারা নিজের স্বচক্ষে এই দৃশ্য দেখেছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর কাদের নেক্সট প্ল্যান রয়েছে এখানে আসার সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। 9:30 বাজে, এবার নিচের দিকে নামছি। দেখি চলুন নিচে নামতে কতক্ষণ সময় লাগে। তো এই হচ্ছে যখন উপরে উঠছিলাম রাস্তা। ঠিক আছে, একটাই রাস্তা কিন্তু প্রচণ্ড চড়াই। বয়স্ক মানুষজন বা যাদের হাঁটুর প্রবলেম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চড়াই, মানে ট্রেকটা করা একটু টাফ। আর বলার হচ্ছে, আপনারা যখন এই ট্রেকটা করবেন সঙ্গে কর্পূর রাখবেন, জল রাখবেন, কারণ রাস্তায় কোথাও জল নেই। ঠিক আছে, আর টুকটাক কিছু খাবার জিনিস, চকলেট, বিস্কুট এগুলো রাখবেন। এই রাস্তা এইভাবে গেছে। যাই থাক চল, আর ভালো রকম শীতের পোশাক আশাক নিয়ে আসতে হবে, মানে মোটা গরম জামা কাপড় আর কি, কারণ উপরে প্রচণ্ড ঠান্ডা। এখনও তো বরফ পড়া শুরু হয়নি, বরফ পড়লে তো এখানকার ভিউ আরও সুন্দর অন্যরকম হয়ে যায়। পুরো রাস্তা জুড়ে রডোডেন্ড্রন ফুল, এখানকার লোকাল ভাষায় যেটাকে বলে বুরাস। এই যে রডোডেন্ড্রন ফুলের গাছ পুরো ভর্তি চারিদিকে। মার্চ এপ্রিল মাসে এলে তখন কিন্তু এই রডোডেন্ড্রন ফুলগুলো পুরো ভরে যায়, মানে রডোডেন্ড্রন গাছে পুরো ফুলে ভর্তি হয়ে যায়। খুব সুন্দর লাগে দেখতে, বিভিন্ন কালারের হয় এই ফুলগুলো, লাল, গোলাপি, সাদা। ঠিক আছে, আর এই রাস্তার ধারে দুপাশে পুরো বিছিয়ে থাকলে কত সুন্দর ভিউ হবে ভাবতে পারছেন? ভীষণ সুন্দর লাগে। রাস্তার ঢালানটা শুধু দেখুন, এই লোকজন হেঁটে আসছে, দেখতেই পাচ্ছেন লোক হেঁটে যাচ্ছে, হেঁটে আসছে, এইভাবে গিয়ে রাস্তাটা ওই দেখুন নিচে, সেই আমরা যাব ওই নিচে, আরও ভিতরে, এইখান থেকে আরও নিচে নামতে হবে। পুরোটাই ঢালান রাস্তা একদম। তবে এখানকার প্রাকৃতিক ভিউ কিন্তু খুব সুন্দর, আপনি যে টাইমে আসুন না কেন। বরফের সিজনে এলে তো অবশ্যই সুন্দর, এটাকে তো বলাই হয় মিনি সুইজারল্যান্ড। আর মার্চ এপ্রিল মাস এলে আপনার ওই চারিদিকে রডোডেন্ড্রন ফুল, বরফও পেয়ে যেতে পারেন। আর এছাড়া এখন তো কিছুই নেই, না আছে বরফ, না আছে ফুল, তা সত্ত্বেও সৌন্দর্য কিন্তু একটুও কম নয়। দারুণ লাগছে, দারুণ, ভীষণ সুন্দর। সবাইকে বলবো একবার আসুন, তুঙ্গনাথ ঘুরে যান। আচ্ছা, এখানে যারা হাঁটতে পারবেন না তাদের কিন্তু খচ্চরের ব্যবস্থা আছে, খচ্চর বা ঘোড়ার, কিন্তু সেটা বোধহয় যখন মন্দির খোলা থাকে তখন, মানে যে 6 মাস মন্দির খোলা থাকে তখন পাওয়া যায়। এখন তো মন্দির বন্ধ, 6 মাস তো মন্দির বন্ধ থাকবে শীতকালীন, তো এই ক্ষেত্রে কিন্তু বোধহয় ঘোড়া পাওয়া যায় না, আমি তো দেখলাম না। তো সেক্ষেত্রে কিন্তু ট্রেক করেই আসতে হবে। এমনি কোনো শারীরিক কোনো সমস্যা তো আমাদের কারোর হলো না, এবং আমাদের সাথে আরও যারা গিয়েছিল, মানে ওখানে যারা লোকজন ছিল, শারীরিক সমস্যা বলতে গেলে সেরকম কিছুই না। সিঁড়িতে ওঠানামা করলে যেরকম একটু হাঁফ হয়, জাস্ট এটাই হচ্ছিল, এছাড়া কোনো শারীরিক সমস্যা আমাদের কারোর হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই বললাম, সঙ্গে গরম জামা কাপড়, একটু কর্পূর, জল, টুকটাক খাবার জিনিস এগুলো রাখবেন সাথে। কেদারনাথের ট্রেকিং পথ হচ্ছে 16 কিলোমিটার, আর এই তুঙ্গনাথের ট্রেকিং পথ কিন্তু 3.5 কিলোমিটার। আর যদি চন্দ্রশিলা যান সেক্ষেত্রে 1-1.5 কিলোমিটার, আর একটু বেশি। কেউ কেউ বলে 1 কিলোমিটার, ওখানে বোর্ডিংয়েতে কিন্তু 1 কিলোমিটারই লেখা ছিল, কিন্তু কেউ কেউ আবার মুখে শুনছিলাম 1.5 কিলোমিটার, আমার ঠিক জানা নেই। তো মোটামুটি টোটাল এটা 5 কিলোমিটার ট্রেক। আর যদি চন্দ্রশিলা না যান তাহলে এটা 3.5 কিলোমিটার মতো ট্রেক। কিন্তু এই তুঙ্গনাথ ট্রেকিংটা ভীষণ কঠিন, কারণ পুরো রাস্তাটা এত স্টিপ,
পুরো খাড়াই। তো কেদারনাথের বরং রাস্তাটা অনেক ইজি। আমি কেদারনাথ ট্রেকও করেছি, কিন্তু কেদারনাথের থেকে আমার মনে হলো তুঙ্গনাথ ট্রেকটা একটু কষ্টকর। যাওয়া যাবে না এমন নয়, যাওয়া যাবে, কিন্তু তুলনামূলক কষ্টকর হচ্ছে এই তুঙ্গনাথ। তুঙ্গনাথ মন্দির বন্ধ থাকলে কিন্তু উপরে দোকানপাট, হোটেল সমস্ত কিছু বন্ধ থাকে। তো ভোরবেলা যাওয়ার সময় জাস্ট একটা দোকান আমি দেখলাম, ওই চা ম্যাগির দোকান একটা খোলা ছিল। তো সেই ভিডিওটা আমার করা হয়নি তখন, তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং মন্দির খোলা থাকলে তো ওখানে সমস্ত কিছুই অ্যাভেলেবেল, রুমও পেয়ে যাবেন, হোটেল, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, পুজোর সামগ্রী সমস্ত কিছুরই দোকান আছে ওখানে। তো এটা 8 কোথাও নম্বর কোথাও কিন্তু এরকম প্লেন ঢালাই রাস্তাও রয়েছে, সবে সেটা খুব কম, পাথরের রাস্তাটাই বেশি। এই জায়গাটাকেই চোপটার বলা হয় মিনি সুইজারল্যান্ড। বরফ পড়ে থাকলে তো এই জায়গাটা অনবদ্য লাগে। এখন তো বরফ নেই, বরফ কোথায় পড়েনি, পাহাড়ের মাথাতেও খুব কমই বরফ পড়েছে। তো এই রাত্রেবেলা যখন যাচ্ছিলাম রাস্তাটা তখন বুঝতে পারিনি, খুব সুন্দর, বেশ একটা অ্যাডভেঞ্চারের মতো লাগছে এই রাস্তাটা। এখানে কিন্তু সাবধানী বার্তা দেওয়া রয়েছে, নোংরা করলে 500 টাকা থেকে 5000 টাকা জেল জরিমানা হতে পারে। এটা হচ্ছে ট্রেক ম্যাপ, চোপটা তুঙ্গনাথ চন্দ্রশিলার। এই যে চলো এখানে দেওয়া রয়েছে কি করবেন আর কি করবেন না। ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার ওই এন্ট্রি গেট, যেখান থেকে সকালবেলা যাওয়ার সময় আমরা পার হেড 200 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এখানে এন্ট্রি করেছিলাম। অলমোস্ট এসে গেছি, আর 5 মিনিট। এইখানে কিন্তু সব লেখা, মানে ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে কোন পাখির কি নাম, এবং এখানে কিন্তু সমস্ত কিছু দেখতে পাওয়া যেতে পারে যদি ভাগ্য ভালো থাকে। ময়ূর, আরও বিভিন্ন রকমের পাখি। হয়তো এই কষ্ট করে যাই বলেই এই রাস্তাটার সৌন্দর্যটা এত সুন্দর আরও বেশি ফুটে ওঠে। এই চলে এসেছি আমরা এন্ট্রি পয়েন্টের কাছে, মানে চোপটার যে তুঙ্গনাথ ট্রেকের শুরু, মন্দিরের গেটের কাছে। এখন বাজে 11:10, আমাদের ট্রেক কমপ্লিট হলো। তা আমরা শুরু করেছিলাম উপর থেকে, মানে যেখানে তুঙ্গনাথ মন্দির আছে সেখান থেকে 9:20-25 নাগাদ বা 9:30 নাগাদ স্টার্ট করেছিলাম। এখন বাজে 11:10। তো এই হচ্ছে, আমরা মেন গেটের কাছে চলে এসেছি। এই যে দেখুন সব দোকানপাট রয়েছে, আর এই যে মেন গেট। আর এই আমাদের হোটেল নিয়েছিলাম, নীলকণ্ঠ হোটেল। আমরা রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সকালে যেহেতু তেমন কিছু ব্রেকফাস্ট করা হয়নি, ব্যাগে যা ছিল সেগুলোই খেয়েছিলাম, তো খিদে পেয়ে গিয়েছিল। ভাবলাম যে এখানে লাঞ্চটা সেরে একেবারে গাড়িতে উঠব, কিন্তু সেটি আর হলো না, কারণ আমাদের ড্রাইভার দাদা অলরেডি এসে গেছেন এবং আমাদের ফোন করে জানালেন এখানে পার্কিংয়ের কিছু সমস্যা হচ্ছে, যে কারণে তাড়াতাড়ি লাগেজপত্র নিয়ে নেমে যেতে হবে আমাদের। এখন বাজে 12:10, আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম যোশীমঠের উদ্দেশ্যে। আপনারা যদি কেউ রিজার্ভ গাড়ি করে না আসেন, এখানে কিন্তু শেয়ারিং গাড়ি এরকম পাওয়া যায়। তো এই হচ্ছে সব শেয়ারিং গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে উখিমঠ সম্ভবত 200 টাকা করে ভাড়া, আর উখিমঠ থেকে আবার আপনারা চলে যাবেন কুন্ড থেকে চলে যাবেন আপনারা হরিদ্বার বা ঋষিকেশ, যার যেখানে যা গন্তব্যস্থল। আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আমাদের গাড়ি রওনা দিল চোপটা থেকে যোশীমঠের উদ্দেশ্যে। এই প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। চোপটা থেকে যোশীমঠের দূরত্ব হচ্ছে প্রায় 122 কিলোমিটার মতো।
আমাদের ড্রাইভার দাদা বললেন যোশীমঠ পৌঁছাতে আমাদের বিকেল 4টে সাড়ে 4টে বাজবে। ঘড়িতে এখন সময় বিকেল 3টে। ভীষণ জোর খিদে পেয়ে গেছে, এবার একটু লাঞ্চ করতে হবে। আমরা এখন চলে এসেছি পিপলকোটিতে, লাঞ্চ করব, করে তারপর বেরিয়ে যাব। তো এই আমরা এখানে খেতে বসেছি। রুটি ছিল, রুটিটা খেয়ে ফেলেছি। 4 পিস রুটি, ভাত, ফুলকপি তরকারি, ডাল আর মটর, একটা সবজি। এটা ভেজ থালি, 150 টাকা প্রাইস। আর পনিরটা আমরা আলাদা করে নিয়েছি, হাফ প্লেট পনির 100 টাকা। এখানে একটি বোর্ডে দেখতে পেলাম যোশীমঠ এখান থেকে আর 12 কিলোমিটার, আউলি 26 কিলোমিটার আর বদ্রীনাথ 56 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি জ্যোতির্মঠ মানে যোশীমঠ। তো এইখানে আমার পেছনে লেখা রয়েছে আই লাভ জ্যোতির্মঠ। এখানে একটা ওয়াটারফল দেখতে পেলাম, একটা ছোট্ট ঝর্ণা, নাম জানি না কি, বেশ সুন্দর। এটা হচ্ছে হাতি পর্বত, পুরো হাতির মতো শেপটা দেখুন। আর এই দিকটা হচ্ছে লেজ ছিল, লেজটা খসে পড়ে গেছে। এই হচ্ছে পুরো মাথা, পুরো পিঠটা একদম হাতির মতোই দেখতে লাগছে। ঘড়িতে এখন বাজে 4:15। আমরা চলে এসেছি যোশীমঠে। যোশীমঠে একটা হোটেল আমাদের বুক করা ছিল না, আমরা এখানে এসে বুক করলাম। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ও তার আগে রুমটা একটু দেখিয়ে দিই, 1 সেকেন্ড। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে বেড, একটা ছোট বেড আছে, একটু ছোট ছোট মিডিয়াম। এখানে ফোনও দেওয়া রয়েছে, আর রয়েছে কাভার্ড রয়েছে, উপর নিচে করে রাখা যাবে। আর এখানে জানলা খুললে ভিউ দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, চায়ের কাপ, গ্লাস, বসার জন্য সোফা রয়েছে, একটা ছোট্ট টেবিল রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, আর একটা বিছানা আছে। আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে স্নো ক্রেস্ট। আমাদের রুমটির ভাড়া ছিল 1200 টাকা পার নাইট। ঘড়িতে এখন সময় 4:45। আমরা হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে চেক ইন করে বেরিয়ে পড়লাম নার্সিং টেম্পল দেখতে। এই চলে এসেছি আমরা নার্সিং টেম্পল। এইটি হলো নার্সিংজির মন্দির, আর এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে বাসুদেবজির মন্দির। তো আগে আমরা বাসুদেবজির মন্দিরটি দর্শন করে নিলাম। এটা হচ্ছে নবদুর্গা বাসু মন্দির। এই পেছন দিকে রয়েছে নবদুর্গা, আর এই ভিতরে মূর্তিটা রয়েছে বাসুদেবজির মন্দির। এটা হচ্ছে মাতা কালী মন্দির, এটা শিব মন্দির, এটা হচ্ছে ভৈরব দেবতা, নবদুর্গা মন্দির। এই নবদুর্গা মন্দিরটি মানে মূর্তিগুলো যে 9টা যে মূর্তি রয়েছে, এটা কিন্তু একটা পাথরেই মায়ের 9টা রূপ তৈরি করা হয়েছে। এটা হলো বাসুদেবজির মন্দির। নার্সিং মন্দিরে একটা বজরংবলীজিরও মূর্তি রয়েছে। চলে এসেছি আমরা এখন নার্সিংজির টেম্পল, নরসিমা টেম্পল। এখানে আছে মহালক্ষ্মীজির মন্দির। অর্ধ সিংহ এবং অর্ধ মানবরূপী এই অবতারটি হচ্ছে ভগবান বিষ্ণুজির 5ম অবতার। এই অবতার বিষ্ণুজি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং তার পিতা
হিরণ্যকশ্যপকে বধ করার জন্য এই রূপ ধারণ করেছিলেন। এটি একটি পৌরাণিক মন্দির। মনে করা হয় প্রায় 12,000 বছর পুরনো এই মন্দিরটি। এখানে প্রথমে নরসিংহজির পুজো হয়, তারপর বদ্রীনাথজির পুজো হয়। মান্যতা আছে নরসিংহজির হাত ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছেন। যেদিন এই হাত সম্পূর্ণ খসে পড়ে যাবেন সেদিন নর আর নারায়ণ পর্বত দুটি মিলিত হয়ে যাবেন এবং বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। তখন বদ্রীনাথজি পূজিত হবেন ভবিষ্য বদ্রীনাথে, যেটি রয়েছে তপোবন এরিয়াতে। গুরু আদি শঙ্করাচার্য এখানে 5 বছর ছিলেন এবং এই মন্দিরটি স্থাপন করেন। শীতকালীন বাবা বদ্রীনাথজির যখন কপাট বন্ধ হয়ে যায়, বাবার গদি এই নার্সিং টেম্পলে রাখা হয়। তো ভিতরে মন্দিরে তো ফটো অ্যালাউ নেই। মন্দিরের ভিতরে নরসিংহজির মূর্তির পাশে রয়েছেন রাম সীতার মূর্তি এবং ভগবান কুবেরজি এবং গরুড়জির মূর্তি। এই গরুড়জিকে কিন্তু আপনার বদ্রীনাথ ধাম থেকে এখানে আনা হয়েছে। এই মন্দিরটি কিন্তু কেদারনাথ মন্দিরের আদলেই তৈরি করা। এখানকার বেশিরভাগ মন্দিরই কিন্তু তাই। এই মন্দিরটির সাথে সাথে এর চারপাশের ভিউটি ভীষণ সুন্দর। চারিদিকে উঁচু উঁচু পর্বতের মাঝখানে এই মন্দিরটি অবস্থিত। আর এইখানে রয়েছে হাতি পর্বত, যেটিকে দেখতে সম্পূর্ণ হাতির মতো। রাস্তা দিয়ে আসার সময় এই পর্বতটি আপনাদের আমি দেখিয়েছিলাম। बद्रीनाथ की गद्दी यहाँ पे आती है। আচ্ছা। 6 महीना यहाँ पे पूजा होती है हम्म। बद्रीनाथ भगवान की। হুম। फिर आने वाले समय पे भवस बद्री में पूजा होगी, नर नारायण मिल जाएंगे ना। আচ্ছা हाँ, इसलिए हाथ कमजोर हो गया नरसिंह भगवान के इधर का। আচ্ছা, ধীরে ধীরে ক্ষয় হচ্ছে এই। हाँ, ये बहुत पतला हो गया, धीरे अच्छा। धीरे गिर जाएगा। आने वाले समय पे भवस बद्री में पूजा होगी। जब वो हाथ कट जाएगा तो भवस बद्री में नर नारायण मिल जाएंगे, फिर बद्रीनाथ की पूजा नहीं होगी। फिर अच्छा भवस बद्री में पूजा भविष्य होगी। बद्री में पूजा क्या होगी। वो बस प्रहलाद के लिए बचाने के लिए लिया था, प्रहलाद को हिरण्यकश्यप बचाने को के मारने के लिए। हाँ हाँ, प्रहलाद उसका तो बहुत बड़ा भक्त था। भक्त था नारायण का, तब नृसिंह रूप लिया। अब उसने बलिदान मांगा, ना दिन में ना रात में, और ना कोई कहीं नहीं मार सकता है। तो जमीन फिर पे ना आसमान ऊपर पे कहीं पे भी हाँ। नहीं। घर पे ना हाँ, उस पे, घर पे। कपाट तब और उन्हें- ना ही कोई अस्त्र से। हाँ, कपाट- फिर तब कपाट पे नृसिंह था भगवान बस सीढ़ी। और वो प्रहलाद नारायण का प्रेम बहुत था, हाँ उनके लिए तब नृसिंह रूप लिया। तब यहाँ पे शांत हुए थे। अच्छा, यहाँ पे वो क्रोधित रूप शांत हुए थे। अच्छा, इसलिए इस मंदिर का नाम है नरसिंह मंदिर। थैंक यू। সন্ধে হয়ে আসছে, তাই মন্দিরের সমস্ত লাইট কিন্তু জ্বলে উঠেছে। এরপর আমরা চলে এসেছি যোশীমঠেই আদি শঙ্করাচার্যের মন্দির দেখতে। এটা হচ্ছে আদি শঙ্করাচার্যের মন্দির। এখানেই আদি শঙ্করাচার্যের গদি রাখা রয়েছে। এই মন্দিরে রয়েছে রাম ও সীতার মূর্তি। আমরা অনেক কল্পবৃক্ষের নাম শুনেছি, কিন্তু খুব কম জায়গাতে কল্পবৃক্ষ আছে। এই হচ্ছে অমর কল্পবৃক্ষ। তো এটা বহু পুরানো। সমুদ্র মন্থনের সময় এই কল্পবৃক্ষ উত্থান হয়েছিল, যেটিকে এই যোশীমঠে স্থাপন করা হয়েছিল। অনেক বড় এরিয়া জুড়ে এই গাছটি অবস্থিত। এর সাথে রয়েছে একটি শিবের মন্দির। তো এই কল্পবৃক্ষ ভীষণ প্রাচীন এবং ভীষণ পবিত্র। বলা হয় সমস্ত রকম মনস্কামনা নাকি পূর্ণ হয় এই কল্পবৃক্ষের কাছে প্রার্থনা করলে। তো এই হচ্ছে সেই কল্পবৃক্ষের মন্দির এবং গাছ। আর এখানেই রয়েছে শিবের মন্দির। যোশীমঠের আগে নাম ছিল জ্যোতির্মঠ, যেটা কালের নিয়মে বদলে হয়ে গেছে যোশীমঠ। এই হচ্ছে ভবিষ্য কেদারের মন্দির। যখন ওই কেদারনাথ বন্ধ হয়ে যাবে, তো তখন এইখানেই বাবা কেদারনাথ পূজিত হবেন। এটা হচ্ছে ভবিষ্য কেদার। তো এই হচ্ছে ভবিষ্য কেদার, সাথে আরও বজরংবলীর মূর্তি রয়েছে, মাতা পার্বতীর মূর্তি সম্ভবত ওটা। আর এই যে পাথরটি আপনা আপনি মাটি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। এরকম অনেক আশ্চর্য জিনিস রয়েছে এই উত্তরাখণ্ডের দেবভূমি জুড়ে। স্বাদে তো আর একে দেবভূমি বলে না,
অনেক রকম অনেক কিছু ব্যাপার রয়েছে, অনেক কাহিনী, অনেক পৌরাণিক কথা, সমস্ত কিছু জুড়ে রয়েছে এই দেবভূমি উত্তরাখণ্ডের সাথে। আজকের মতো আমাদের সমস্ত সাইট সিন করা শেষ হয়েছে। এবার আমরা হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে রাতে আমরা ডিনার করে নিয়েছিলাম। ডিনারে ছিল রুটি আর তড়কা। রুটি পার পিস 15 টাকা করে এবং 1 প্লেট তড়কা নিয়েছিল 80 টাকা। এবার চলে আসি খরচের বিষয়ে। আজকে সারাদিন হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া খরচা সমস্ত হিসেবটা আপনাদের জানিয়ে দিই। গাড়ি ভাড়া পার ডে 3500 টাকা। আমরা 3 জন ছিলাম, সেক্ষেত্রে মাথা পিছু ভাড়া হচ্ছে 1166। লাঞ্চ 150 টাকা। ডিনারে আমরা নিয়েছিলাম রুটি আর তড়কা। রুটি পার পিস 15 টাকা করে, এক একজনকার 4 পিস রুটি 60 টাকা এবং 1 প্লেট তড়কার দাম ছিল 80 টাকা, যেটা আরামসে দুজনের হয়ে যাবে, তাই এখানে আমি 40 টাকা ধরলাম। তো এক একজনকার 100 টাকা। যোশীমঠে হোটেল ভাড়া নিয়েছিল 1200 টাকা। তো 3 জনের মধ্যে ডিভাইড করলে মাথা পিছু 400 টাকা। এছাড়াও আমি এখানে 100 টাকা এক্সট্রা ধরলাম মাথা পিছু, জলের খরচা বা আদার্স টুকটাক খরচ। জনপ্রতি খরচ হয়েছে 1916 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট পর্বে দেখা হচ্ছে যোশীমঠ থেকে আমরা যাব আউলি। তো সেই ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এইটুকুই। টাটা, সবাই ভালো থাকবেন।